এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্পটা সংগৃহীত। একদা এক পরিবারে ছিল 7টা ভাই এবং একটি বোন। সেই পরিবারের মা বাবা 7 ভাই এবং এক বোনকে রেখে চিরতরে তাদের ছেড়ে চলে যায় পরপারে। তখন থেকে 7 ভাই আর এক বোন মিলে গভীর এক জঙ্গলে বসবাস করত। 7 ভাইয়ের চোখের মধ্যমণি ছিল বোন। 7 ভাই যখন বাইরে বের হতো শিকারের জন্য, বোন তখন বাসায় থাকতো, বাসার সমস্ত কাজ করত, ভাইদের জন্য মজার মজার রান্না করে রাখত। ভাইয়েরা খুব পরিশ্রম করে বোনের কাছে এসে খাবার চাইতো, আর বোনের হাতের সুস্বাদু খাবার খেয়ে তাদের খুব ভালোভাবে দিন যাপন চলে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে একদিন বোন যখন রান্না করছিল, তখন ছুরির আঘাতে তার হাতটি কেটে গেল। বোন তখন চিন্তা করল, আমার হাত দিয়ে রক্ত বের হয়েছে, এই রক্তটা আমি কোথায় মুছবো? আমার ভাইয়েরা যদি জানতে পারে তার বোনের হাত থেকে রক্ত বের হয়েছে, তাহলে তো আমার ভাইয়েরা খুব কষ্ট পাবে, আমি তাদেরকে কষ্ট দিতে পারবো না। তখন মেয়েটি ভাবল, আমি আমার এই রক্তটা আমার ওড়নাতে মুছে ফেলি। তখন সে আবার চিন্তা করলো, যদি ওড়নাতে রক্ত মুছি, আমার ভাইয়েরা তো ঠিকই বুঝতে পারবে যে আমার বোনের হাত কেটে গেছে, এই রক্তটা কোথা থেকে আসলো। এই চিন্তা করে বোনটি ভাবল, তাহলে আমি আমার এই রক্তটা দেওয়ালে মুছে দিই। তখন সে আবারও চিন্তা করলো, যদি আমি এই রক্তটা দেওয়ালে মুছে দিই, এটাও তো আমার ভাইয়েদের চোখে পড়বে, তাহলে আমি কি করব? সে অনেক কিছু চিন্তা ভাবনা করেও যখন সে বুঝতে পারছিল না কি করবে, ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে ভাবল, আমি তো একটা সবজি রান্না করছি, তাহলে আমি আমার এই রক্তটা এই সবজির ভিতরেই দিয়ে দিই, তাহলে সবজির সাথে রক্তটা মিশে যাবে, আমার ভাইয়েরা কখনো বুঝতেই পারবে না যে তার বোনের হাত থেকে রক্ত ঝরেছে। আর আমি কখনোই চাই না আমার ভাইয়েরা আমার দ্বারা কোনো কষ্ট পাক। যেরকম ভাবনা ঠিক সেরকমই কাজ। বোনটি তার হাত থেকে পড়া রক্ত সবজির ভিতরে দিয়ে দিল। প্রতিদিনের মতো ভাইয়েরা কাজ শেষে যখন বাড়িতে ফিরে আসলো, বোন তাদের খাবার দিল। তবে প্রত্যেক দিনের থেকে আজকের খাবারটা একটু বেশি সুস্বাদু ছিল। ভাইয়েরা হাত চেটে পুটে খাবার খেলো, আর তারা ভাবলো, এত সুন্দর আর মজাদার খাবার আমার বোন কি করে রান্না করলো। এভাবে সেই রাতটা চলে গেল। পরদিন যখন 7 ভাই মিলে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে গেল, তখন তারা একটা গাছের নিচে বসে সেই গত রাতের আলাপচারিতা করছিল। বলছিল, কি করে আমার বোন এত সুস্বাদু একটা খাবার রান্না করতে পারলো। এর আগে তো আমার বোনের রান্না অনেক খেয়েছি, কিন্তু এত সুন্দর আর সুস্বাদু তো কখনো হয়নি। এত সুস্বাদু কি করে সে রান্না করলো? তখন 7 ভাই মিলে খুব পরামর্শ করলো, কিন্তু এই সুস্বাদু রান্নার হদিশ তারা পেল না। তারা ভাবলো, আজকে গিয়ে তার বোনের কাছে তারা জিজ্ঞেস করবে যে এত সুন্দর আর সুস্বাদু খাবার সে কি করে রান্না করলো। যেরকম কাজ সেরকম ভাবনা, আর সেরকম ভাবেই তারা চলে গেল বোনের কাছে। বোনকে গিয়ে বলল, বোন, তুমি গত রাতে যে একটা মজার খাবার তৈরি করেছিলে, এটা তুমি কিভাবে রান্না করলে? আসলে এর আগে তো তোমার অনেক হাতের রান্না খেয়েছি, তবে এতটা মজাদার তো কখনো হয়নি। বোন কিন্তু বলতে চাইল না। সে ভাবলো, আমি যদি বলে দিই যে আমার হাতটা কেটে গেছে আর আমার সেই হাতের রক্ত দিয়ে তোমাদের জন্য আমি রান্না করেছি, তাহলে আমার ভাইরা তো অনেক কষ্ট পাবে, আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমাকে আর রান্না করতে দিবে না।
আমি বলবো না। সে বলল, আমি এমনিই প্রতিদিনের মতো রান্না করেছি। কিন্তু তার ভাইয়েরা নাছোড়বান্দা, বলল, এটা হবে না, তোমাকে অবশ্যই বলতে হবে তুমি কি করেছো, কি এমন জিনিস দিয়েছো ওই সবজিতে যে এতটা মজাদার হয়েছিল। তখন বোন সরল মনে সমস্ত কথা তাদের বলল। 7 ভাইকে এটা জানিয়ে দিল তার হাতটা কেটে গিয়েছিল, আর সেই রক্তটা কোথায় মুছবে, যেখানেই মুছুক না কেন তার ভাইয়েরা যদি দেখে ফেলে আর কষ্ট পায়, তাই তার ভাইয়েদের সে কষ্ট যাতে না দিতে পারে সেই জন্য সে বুদ্ধি করে সবজির ভিতরেই রক্তটা মিশিয়ে দিয়েছিল। তার ভাইয়েরা ভাবল, আমার বোনের শরীরের রক্ত এতটা মিষ্টি। এভাবে সেই রাতটাও কেটে গেল। পরদিন 7 ভাই মিলে যখন আবারও জঙ্গলে গেল, তখন তারা আবারও একটা গাছের নিচে বসে চিন্তা ভাবনা করতে লাগলো। একসাথে 7 জন মিলে গোল হয়ে বসে ভাবলো, আর একজন আরেকজনকে বলতে লাগলো, দেখো আমাদের বোনের শরীরের রক্ত কতটা মিষ্টি, জানি না তার শরীরের মাংসটা ঠিক কতটা ভালো আর সুস্বাদু হবে। বড় ভাইয়ের মুখে এরকম কথা শুনে অন্যান্য ভাইয়েরা তো হতবাক। কিভাবে নিজের বোনের শরীরের মাংসের কথা তার বড় ভাই হয়ে বলছে। একে একে বাকি 6 ভাই তার কথার সায় দিল যে হ্যাঁ, অবশ্যই হয়তো তার মাংস অনেক সুস্বাদু হবে। কিন্তু সর্বশেষ যে ছোট ভাই, সে কিন্তু রাজি হলো না। সে বলল, এটা তোমরা কি বলছো, সে আমাদের বোন, তার মাংস কি করে আমরা সুস্বাদু বলতে পারি, সে তো আমাদের বোন, তাই না? কিন্তু বড় ভাইয়ের আদেশ, সে বলল, আমরা আমাদের বোনকে জবাই করব, আর বোনের রক্ত মাংস টুকরো টুকরো করে সেগুলো আমরা রান্না করে খাবো, আর দেখব কতটা সুস্বাদু তার মাংস। তাদের এই কথাবার্তাতে 6টা ভাই রাজি ছিল, কিন্তু ছোট ভাই সে রাজি ছিল না। সে কখনোই তাদের কথায় সায় দিতে চাইছিল না। কিন্তু বাকি 6 ভাই তাকে খুব শাসালো আর বলল, তোমাকে অবশ্যই এটা মানতে হবে, কারণ আমরা 6 জন এটাতে রাজি আছি। তখন পরের দিনের মতো তারা যখন শিকারের উদ্দেশ্যে যাবে, তখন 7 ভাই একসাথে মিলে বোনকে বাইরে ডাকলো আর বলল, বোন, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমাকে তো বিয়ে দেওয়া প্রয়োজন, তাই না? তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছি, তোমার শ্বশুর বাড়ি তোমাকে আজকে নিয়ে যাব দেখাতে, তুমি কি আমাদের সাথে যাবে? তখন বোন কিন্তু বলল, হ্যাঁ অবশ্যই যাব। তখন বোন মনে মনে অনেক খুশি হলো। বোন বলল, চলো না আমরা যাই। বোন খুব সেজেগুজে রেডি হয়ে ভাইদের সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সে তো এটা জানতো না তার জীবনের জন্য একটা ভয়াবহ দিন হতে চলেছে এটা। 7 ভাই তাকে নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে, এভাবে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল বোনটি। তখন বোন বলল, ভাইয়া আর কত দূর আমার শ্বশুর বাড়ি? তখন 7 ভাই মিলে তাকে জবাই করার জন্য যে একটা সুন্দর বাড়ি তৈরি করেছিল সেটা দেখিয়ে বলল, ওইটা তোমার শ্বশুর বাড়ি, চলো তোমাকে ওখানে নিয়ে যাই। বোন খুব খুশি আর আনন্দের সাথে দ্রুত সেই ঘরের ভিতরে ঢুকলো। যখন সে ঘরের ভিতরে ঢুকলো, তখন বড় ভাই আদেশ দিল, সবাই মিলে তোমরা গিয়ে বোনের হাত পা বেঁধে ফেলবে, আর আমি এসে তাকে জবাই করব। যেরকম কথা ঠিক সেরকমই কাজ। 5 ভাই মিলে চলে গেল বোনকে হাত পা বাঁধতে। বড় ভাই বাইরে দাঁড়িয়ে থাকলো, আর যে ছোট ভাই সে কিন্তু এসবে রাজি ছিল না, তাই সে তাদের সঙ্গ দিল না। কিন্তু সে বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল।
সে খুব চেষ্টা করছিল কি করে বোনকে বাঁচাবে বাকি 6 ভাইয়ের কাছ থেকে, কিন্তু সে কোনো সুযোগ খুঁজেই পাচ্ছিল না। 5 ভাই মিলে বোনকে বেঁধে ফেলল এবং বড় ভাই গিয়ে বলল, বোন, তোমাকে এখন আমরা তীর মেরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করব। বোন তো হতবাক, ভাইয়েদের সঙ্গে শ্বশুর বাড়ি দেখতে এসে এ কেমন বিপদে তারা তাকে ফেলে দিল। বোন তখন ভেতর থেকে এতটাই ভেঙে পড়ল, তখন সে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দিন আর সাহস দিন। যারা আমার ক্ষতি করতে চাইছে তারা যেন এ কাজে সফল না হয়। তখন সর্বপ্রথম বড় ভাই তাকে তীর মারার জন্য উদ্ধত হলো। তার বুকে তীর মারতে গেল, কিন্তু এতটাও পারদর্শী হওয়া সত্ত্বেও বড় ভাইয়ের তীরটা ঠিক উল্টো জায়গায় গিয়ে লাগলো, বোনের শরীরে আঘাত করতে পারল না। তখন ভাই বলল, কি ব্যাপার, আমি তো কখনোই আমার তীরকে এভাবে অন্য কোথাও যেতে দেখিনি, আজকে কি করে আমার এই তীর বোনের শরীরে না লেগে অন্য কোথাও চলে গেল, বুঝতে পারছি না। এভাবে একে একে 6 ভাই বোনের শরীরে তীর মারার চেষ্টা করলো, কিন্তু কেউ সফল হলো না। প্রতিটা তীরই তাদের যে নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে ভেদ করতে পারল না, তীর উল্টো দিকে চলে গেল। যখন 7ম ভাইয়ের পালা আসলো, তখন বাকি 6 ভাই তাকে জোরাজোরি করলো, কিন্তু ছোট ভাই কখনোই রাজি ছিল না বোনের শরীরে আঘাত করার। কিন্তু বাকি 6 ভাইয়ের চাপের কারণে তাকে বোনের কাছে যেতে হলো আর তাকে তীর মারার জন্য উদ্ধত হতে হলো। তখন বোন আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে রাব্বুল আলামিন, আমার ছোট ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি চাই না আমার জন্য তার কোনো ক্ষতি হোক, কারণ বোনকে যদি সে না মারতে পারে তাকে তার 6 ভাই মিলে মেরে ফেলবে। তাই বোন ফরিয়াদ করলো রব্বুল আলামিনের কাছে যে আমার ছোট ভাইয়ের তীর যেন আমার শরীরে লাগে আর আমি যেন মৃত্যুবরণ করতে পারি, আর আমার জন্য যেন আমার ভাইটা বেঁচে যায়। ঠিক যখনই ছোট ভাই বোনের শরীরে না সত্ত্বেও তীর মারল, বোনের বুক বরাবর তীরটা ভেদ করে ফেলল আর বোন জায়গায় মারা গেল। বাকি 6 ভাই মিলে বোনের শরীরটা টুকরো টুকরো করল আর তাকে মাংসে পরিণত করল। কিন্তু ছোট ভাই সে গভীর জঙ্গলে গিয়েছিল লাকড়ি আনার জন্য। সে লাকড়ির পাশাপাশি তার নিজের খাবার জন্য কিছু মাছ এবং সবজিও নিয়ে আসলো। সে পারবে না বোনের মাংস খেতে, তাই সে যখন সবাই বোনের মাংস রান্না করছিল, চুপিসারে নিজের জন্য সে যে মাছ আর সবজি এনেছিল সেটা রান্না করে নিল। সে যখন সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, তখন ছোট ভাই নিজের বসার জায়গায় ছোট্ট একটা গর্ত করে রেখেছিল। যখন বোনের মাংসগুলো তাকে খাবার জন্য দেয়া হচ্ছিল, তখন সে ওই মাংসগুলোকে গর্তের ভিতরে ফেলে দিয়েছিল, কারণ সে বোনের মাংস কখনোই খেতে পারবে না। আর বাকি 6 ভাই এত আগ্রহের সাথে বোনের ওই মাংসগুলো খাচ্ছিল আর বলছিল, এতটা তৃপ্তি, এতটা সুস্বাদু আমার বোনের মাংস আগে বুঝতে পারিনি। এতটা সুস্বাদু হয় কোনো মানুষের মাংস, আমার বোনের মাংস এতটা স্বাদের। খুব খাচ্ছিল আর নিজেরা খুব প্রশংসা করছিল বোনের মাংসের। যখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বোনের শরীরের কিছু বাকি অংশ হাড্ডি পড়ে রইল নিচে। তখন বড় ভাই আদেশ দিল ছোট ভাইকে, এই হাড্ডিগুলো তুমি কুকুরের জন্য ফেলে দিয়ে আসো। তখন ছোট ভাই খুব আগ্রহের সাথে হাড্ডিগুলো জোগাড় করলো আর একটা গর্তের ভিতরে সেই হাড্ডিগুলোকে কবর দিয়ে দিল। আর সেই কবরের পাশেই একটা বাঁশ ঝাড় লাগিয়ে দিল। এভাবে কয়েক বছর কেটে গেল। সেই বাঁশঝাড় অনেক বড় হয়ে গেল, সেখানে অনেকগুলো বাঁশ তৈরি হলো।
হঠাৎ করে সেখানে একজন সাধু আসলো, আর সাধুটা সেই বাঁশের নিচেই এসে বসলো। সেখান থেকে সে একটা দুর্গন্ধ পাচ্ছিল। সে ভাবল, কি আছে এখানে? সে সব জায়গাটা পরিষ্কার করলো, কিন্তু কোথাও কিছু পেল না। তখন সে এত সুন্দর বাঁশ দেখে সেখান থেকে একটা বাঁশ কেটে নিয়ে গেল তার বাড়িতে, আর সেই বাঁশ দিয়ে সুন্দর একটা বাঁশি তৈরি করলো। আর সেই বাঁশিটাই ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন। সেই সাধুটা বাঁশি সুর বাজিয়ে বাজিয়ে সবাইকে শোনাতো আর ভিক্ষা করত। এভাবে হঠাৎ করে সে চলে আসলো সেই মেয়েটির গ্রামে, আর দেখা হলো তার বড় ভাইয়ের সাথে। যখনই ভিক্ষুক তার এই বাঁশিটা বাজাতে শুরু করলো, তখনই বাঁশি থেকে আওয়াজ বের হলো, এ হলো একজন নাফরমান, এ কাউকে সম্মান দিতে পারে না, এ কারো নয়, এ বাঁশি তার জন্য বাজবে না। বাঁশি কিন্তু এই সমস্ত কথা শুনে তার বড় ভাই হতবাক হয়ে গেল। সে খুব ভয় পেয়ে গেল, আর তার স্ত্রীকে বলল, এই ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়ে তাড়াতাড়ি আমার কাছ থেকে, আমাদের বাড়ি থেকে বিদায় করে দাও। তার স্ত্রী তার স্বামীর কথা মতো ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়ে বিদায় করে দিল। এভাবে বাকি 5 ভাইয়ের বাড়িতেও একে একে ভিক্ষুক গেল, এবং বাঁশি আগের মতোই একই রকম শব্দ করে উঠল। বাকি 6 ভাইয়ের পুরনো দিনের সেই কথাগুলো মনে উঠলো আস্তে আস্তে করে, আর নিজেদের ভিতরে একটা ভীতি কাজ করতে থাকলো। কিন্তু যখন 7ম ভাইয়ের বাড়িতে গেল বাঁশি, 7ম ভাই তখনও কুমার ছিল, সে এখনো বিয়ে করেনি। যখনই সেই বাঁশিটা সেখানে গেল, বাঁশিটা মধুর সুরে বাজতে লাগলো, আর বলল, এখানে আমার বাঁশি খুব সুন্দর বাজবে, কারণ এ হলো ভালো আর সৎ একজন মানুষ। তখন ছোট ভাই বুঝতে পারলো, আর সাধুকে জিজ্ঞেস করলো, এই বাঁশিটা আপনি কোথা থেকে পেয়েছেন? সাধু তাকে একে একে সব ঘটনা বলল। সেই ঘটনা শুনে ছোট ভাই ঠিকই বুঝতে পারল। তখন সে সাধুকে অনুরোধ করলো, এই বাঁশিটা আমার কাছে আপনি রেখে দিন। সাধু তার অনুরোধটা রাখলো এবং বাঁশিটাকে দিয়ে দিল ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই খুব যত্নে তার ঘরের মাঝখানে বাঁশিটাকে রাখতো, খুব আগলে রাখতো। কিন্তু একটা মজার বিষয় ছিল, ছোট ভাই যখন বাড়ির বাইরে কাজের জন্য বের হতো, তখন সে রোজ এসে দেখতো তার ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, তার জন্য খাবার রান্না করা। সে বুঝতে পারতো না যে আসলে বিষয়টা কি। তখন সে তার বাকি 6 ভাইয়ের স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, তোমরা কি আমার রুমটা পরিষ্কার করেছো? আমার জন্য রান্না করেছো? তখন বাকি 6 ভাবি বলল, আমরা নিজেদের কাজ করেই কুল পাই না, তোমার কাজ কেন করে দেব, আর কখন করে দিব? তখন ছোট ভাই বুঝতে পারে না যে আসলে তার সঙ্গে কি হচ্ছে এগুলো। একদিন সে ভাবলো, আজ আমি কাজে না গিয়ে বিষয়টা দেখব, বিষয়টা কি। তখন সে কাজে না গিয়ে লুকিয়ে থাকলো, আর সে দেখতে পেল বাঁশির ভেতর থেকে তার বোনের মতো হুবহু চেহারা একটা মেয়ে বাইরে এসে তার বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছে। সে তখন বুঝতে পারলো এটা তার বোন। সে তার ভাবিদের কাছে এই বিষয় বলল। তখন তার ভাবিরা বলল, যখন তোমার বোন এই বাঁশি থেকে বের হবে, তখন তুমি তৎক্ষণাৎ ওই বাঁশিটাকে আগুনে পুড়িয়ে দেবে এবং তার শরীরে পানি ছিটিয়ে দেবে। ঠিক তখনই পরের দিন যখন একই ঘটনা ঘটলো, মেয়েটি বাঁশি থেকে বাইরে বেরিয়ে আসলো, তখন ছেলেটা বাঁশিটাকে পুড়িয়ে দিল আগুনে এবং মেয়েটির শরীরে পানি ছিটিয়ে দিল, বিশুদ্ধ পানি। সাথে সাথে তার বোনটা মানব শরীর ফিরে পেল এবং 2 ভাই বোন হাসি খুশি থাকতে চেষ্টা করলো, হাসি খুশি থাকলো। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। যত মায়া, যত ভালোবাসা, যত আবেগ, সব কিছু আছে, সব কিছুর বাইরেও আছে হিংস্রতা, হিংসা, জেলাস, যেটা হতে পারে ভাই বোনের মধ্যে, যেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, যেটা হতে পারে বন্ধু বান্ধবের মধ্যে। যে কোনো মানুষের ভেতরে হঠাৎ করেই চলে আসতে পারে এই হিংসাটা।
কেউ কাউকে অন্ধের মতো বিশ্বাস কখনোই করা উচিত নয়। নিজের ভেতরে থাকা সমস্ত গোপন কথাগুলো নিজের ভেতরেই রাখতে হয়। হয়তো আপনার একটা গোপন কথাই আপনার জীবনের জন্য চরম দুর্গতি বয়ে আনতে পারে। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।